এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদের আজকে করাবো ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেমের এই বছর মানে 2025 এ যারা উচ্চ মাধ্যমিক দেবে, এইচএস পরীক্ষা দেবে, তাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা খুব বেশি। তো কোশ্চেনটা অনেক বড়, লেখার প্রশ্নটা অনেক বড়। আমি দেখছি কতটা কি ছোট 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 করা যায়, কিন্তু তোমরা যদি জয়দেব সার্কেল থেকে পড়ো, জয়দেব সার্কেলে কিন্তু অনেক বেশি লেখা আছে। এবার আমরা এখানে লিখবো, আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিপোজিট ক্রিয়েশন বাই কমার্শিয়াল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকিং সিস্টেম বা বাণিজ্যিক ব্যাংকের আমানত সৃষ্টির পদ্ধতি। ডিপোজিট ক্রিয়েশন বলা হয়, এটাকে ক্রেডিট ক্রিয়েশনও বলা হয়। তোমার যদি কোশ্চেন ক্রেডিট ক্রিয়েশন আসে, তুমি তখন ভাবতে পারো যে ক্রেডিট ক্রিয়েশন তো আমি করে আসিনি, তাই ক্রেডিট ক্রিয়েশনও লিখে রাখো, অর ডিপোজিটের নিচে লিখে রাখো অর ক্রেডিট ক্রিয়েশন। তো ক্রেডিট ক্রিয়েশন বা কি বললাম, আমানত সৃষ্টি। আমানত সৃষ্টি হলো দুটো র্যাঙ্কের। আমানত সৃষ্টিটা আমানত সৃষ্টি এইখানে তো কম, বই ঘুরে থাকতেছে, কতবার পড়েছে। একবার একটা স্টুডেন্ট বলে, দিদিকে তো আদত হ্যাঁ, না মাথার উপরে আচ্ছা। তো এটাতে আমরা যেটা দেখবো, এখানে দুটো টাইপের হয়, একটা হচ্ছে প্রাইমারি ডিপোজিট, আর একটা হলো অ্যাক্টিভ ট্রানজাকশন। সেকেন্ডারি ডিপোজিট বলা যেতে পারে, না, ডেরিভেটিভ ডিপোজিট। ডেরিভেটিভ ডিপোজিট, আমি ইংলিশে আসছি। এটাকে আমরা বলবো প্রাথমিক আমানত, আর এটাকে আমরা বলবো উদ্ভূত আমানত। প্রাথমিক আমানত, উদ্ভূত আমানত। এবার এখানে কি বলছে দেখো, এটার মিনিংটা হলো, আমরা কি করি, আমরা প্রথমে আমরা জেনারেলি কি করি, আমরা এটাও জানি, লোনের ব্যাপারটাও একটু একটু জানি, কিন্তু কি হয়, আমরা যাই ব্যাংকে গিয়ে কি করি, একটা সেভিংস অ্যাকাউন্ট খুলি, সেভিংস অ্যাকাউন্টে আমি টাকা জমা রেখে চলে আসি, তাই তো। আবার মাসে মাসে টাকা জমা দিই, বা যখন সময় হয় টাকা জমা দিই, একটা সেভিংস অ্যাকাউন্ট খুলি। এই যে সেভিংস অ্যাকাউন্ট খুলছি, এখানে ব্যাংকের কি কাজ? সেভিংস অ্যাকাউন্টের ওই টাকাটাকে নিয়ে ব্যাংকের কাজ হচ্ছে আমার টাকাটাকে গুছিয়ে রাখা, এবং যা স্কিম আছে সেই স্কিম অনুযায়ী ব্যাংক আমাকে কি দেবে? সুদ দেবে। আর ব্যাংকের তেমন কোনো কাজ নেই। আমাদের হচ্ছে খুব একটা বেশি কিছু কাজ আছে তা না, শুধু ব্যাংকের অ্যাকাউন্টটা বলে, আজকাল শুনছি ব্যাংকের অ্যাকাউন্ট তুমি বাড়ি বসেই করে ফেলতে পারো। টিভিতে অ্যাড দিচ্ছিল, এবার প্রসেসিংটা জানি না, দেখে নিতে হবে কিভাবে তুমি বাড়ি বসে অ্যাকাউন্ট খুলতে পারবে। বাড়ি বসে অ্যাকাউন্ট খোলা যাবে। তুমি আগে ব্যাংকে গিয়ে করতে হতো, এখনো ব্যাংকে গিয়ে করা যাবে। গিয়ে তুমি বললে, তোমার ডকুমেন্টস দিলে, ব্যাস কেওয়াইসি জমা দিলে, তোমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। একটা পাসবই দিয়ে দেবে, পাসবইটা তুমি নিয়ে চলে আসবে, তোমার ব্যাংকে টাকা জমা পড়বে। এখানে ব্যাংকের তেমন কোনো কাজ নেই। ব্যাংকের যে কাজটা আছে সেটা কি, শুধু টাকাটাকে গুছিয়ে রাখা, আর সেই টাকার পরিপ্রেক্ষিতে কি দেওয়া? একটা ইন্টারেস্ট দেওয়া। তাই জন্য এটাকে বলা হচ্ছে, যদি আমরা আমরা টাকা দিই, অ্যাকাউন্ট খুলি, সেটাকে বলছে প্রাইমারি ডিপোজিট বা প্রাথমিক আমানত। এবার এখানে এখানে যেহেতু ব্যাংকের তেমন কোনো কাজ নেই, ব্যাংকের ফাংশন খুব লিমিটেড, তাই জন্য এটাকে বলছে, এইটাকে আরেকটা কি বলে? নিষ্ক্রিয় লেনদেন বা প্যাসিভ ট্রানজাকশন।
তুমি আমাকে ব্যাংকিং নোটস বলে নোটসটা তৈরি করুন বলবে, কারণ আমার ব্যাংকিং এর পুরোটাই বাংলা নোটস তৈরি করা আছে, ঠিক আছে? ব্যাংকিং ইংলিশ নোটস নেই। তাও এর তোমাদের মানে ডিমান্ডটা অনেকটাই ছিল, দিতে পেরেছি, তুমি লিখুনছি কিছুটা। আর এইটাকে আমরা বলবো, এটাকে বাংলাতে যেটা বলা হবে নিষ্ক্রিয় লেনদেন। আর এইটাকে আমরা বলবো কি অ্যাক্টিভ ট্রানজাকশন। সক্রিয় লেনদেন। এবার বলছে টাকা জমা রাখার উদ্যোগ জনসাধারণের কাছ থেকে এসে ব্যাংক এক্ষেত্রে সেই ইচ্ছা অনুযায়ী কাজ করে মাত্র। প্রাথমিক আমানত যখন বৃদ্ধি পায় তখন দেশের মোট অর্থের যোগান একই থাকছে। জনসাধারণের হাতে যে কাগজি নোট অথবা মুদ্রার আকারে ছিল সেটি ব্যাংকে জমা পড়ছে এবং ব্যাংকের আমানতে পরিণত হচ্ছে। ব্যাপারটা কিরকম? ধরো আমার কাছে 10 টাকা আছে, সেই 10 টাকা আমি কোথায় নিয়ে যাচ্ছি? ব্যাংকে নিয়ে যাচ্ছি। এখানে 10 টাকাটা চলে গেল আর আমার 10 টাকাটা এখানে চলে গেল। এই যে টাকাটা, আমার টাকা আমারই থাকলো। ব্যাংকে কি হয়ে যায়? ব্যাংকে টাকা জমা রেখে আসি বলে ব্যাংকের হয়ে যায়? হয় না। তো শুধু টাকাটা কি হয়ে গেল, আমার কাছে যেটা ক্যাশ ছিল সেই ক্যাশটা চলে গেল ব্যাংকের কাছে। ব্যাংকে গিয়ে ওই কি বলবো, একটা আমানত তৈরি হয়ে গেল, এই মাত্র, আর তো কিছু ব্যাপার নেই। তাই জন্য এই যে রিজার্ভ ব্যাংক যেই 10 টাকাটা তৈরি করেছিল সেই টাকাটাই থাকলো, নতুন কোনো টাকা তৈরি হলো না। যদিও রিজার্ভ ব্যাংক টাকা না তৈরি করলেও একটা তৈরি হবে। এখানে বলতে চাইছে যে নতুন কোনো অর্থ উৎপাদন হচ্ছে না, যেই অর্থটা আমার আছে ওখানে গিয়েই জমা পড়ছে, নতুন কোনো কিছু তৈরি হচ্ছে না। কারণ তোমায় জল দিন। এবার বলছে যে কাগজে নোট অথবা মুদ্রা সেটা ব্যাংকের আমানতে পরিণত হলো। সুতরাং জনসাধারণের হাতে প্রচলিত নগদ অর্থের পরিমাণ কমে আসে, ব্যাংকের আমানত বৃদ্ধি পায়। এখানে শুধু পরিবর্তন কি হচ্ছে, আমার হাতের টাকাটা, লোকের হাতের টাকা কমছে, ব্যাংকে টাকা বাড়ছে, আর কিছুই হয় না। মোট অর্থের যোগান বলতে আমরা জনসাধারণের হাতে নগদ অর্থ ও ব্যাংকের আমানত দুটির যোগফলকেই বুঝি। টোটাল সাপ্লাই অফ মানি, মোট অর্থের যোগান। মোট অর্থের যোগান ইজ ইকুয়াল টু কি হয়? ক্যাশ প্লাস ডিপোজিটস। নগদ প্লাস আমানত। তো টোটাল সাপ্লাই অফ মানির কি কোনো চেঞ্জ হলো? কারণ যেটা আমার হাতে ছিল সেটা ডিপোজিট, দুটোকে মিলেই হয় কি টোটাল সাপ্লাই অফ মানি। টোটাল সাপ্লাই অফ মানি বা নগদ মোট অর্থের যোগানের কোনো পরিবর্তন হলো না। কোনোটা ধরো এখানে 10 ছিল, এখানে 20 ছিল। এবার ধরো এই 10 থেকে 5 এখানে চলে গেল, তো এখানে থাকবে 5, এখানে 25, কোনো পরিবর্তন হলো? এখানে 30 ছিল, এখানেও 30, তাই তো? তো এরকমের জন্য এটাকে আমরা বলছি। এবার বলছে নিষ্ক্রিয় লেনদেনের ক্ষেত্রে জনসাধারণের হাতে একই কথা লিখেছে দাও, ঠিক আছে, এক কথা 10 বার লিখেছে। এবার সেকেন্ড একটা আমি বোঝাবো। সেকেন্ড পোর্শনটা হলো, এটা একটু অন্যরকম, একটু সিরিয়াসলি মানে একটু মন দিয়ে বুঝবে। বলছে আরো একভাবে ব্যাংকের আমানত সৃষ্টি হতে পারে। আরো একভাবে ব্যাংকের আমানত সৃষ্টি হতে পারে বলছে, ধরা যাক কোনো ব্যক্তি ব্যাংকের কাছে ঋণ চায়, সেই ব্যক্তি ব্যাংকের কাছে আচ্ছা একটা কাজ করো, তোমাদের বইতে যেটা ফার্স্টলি নাকি লিখেছে, ফার্স্টলি সেকেন্ডলি কি লিখেছে ওটা প্রথমেরটা? ফার্স্টলিটা একটু পড়ে দেখো, কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলো।
ফার্স্ট একবার প্রথমতটা পড়ে দেখো। কি বলে লুৎফা, প্রথমেরটা একটু পড়ে দেখো, বুঝতে অসুবিধা হলে বলবি। অর্থের যোগান, আমি এখানে কি লিখেছি দেখো ভালো করে। অর্থের যোগান, অর্থের যোগান ইজ ইকুয়াল টু কি হয়? নগদ। নগদ মানে হচ্ছে জনগণের কাছে যে নগদ থাকে। দেখ, এই আকাঙ্ক্ষার বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আকাঙ্ক্ষা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? টোটাল সাপ্লাই অফ মানি, টোটাল সাপ্লাই অফ মানি, টোটাল সাপ্লাই অফ মানি। কি বলে যে টোটাল সাপ্লাই অফ মানি, ক্যাশ অফ পিপল, ঠিক আছে, বা জনগণের কাছে থাকা নগদ অর্থ প্লাস ব্যাংকের ডিপোজিটস অফ ব্যাংক বা ব্যাংকস, কত ব্যাংক আছে সব, ব্যাংকের আমানত। ভালো করে বোঝো, যখন আমরা সাপ্লাই অফ টোটাল সাপ্লাই অফ মানি মানে মোট টাকা বা অর্থের যোগান, অর্থের যোগান কে দেয়? আরবিআই। কে দেয়? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান দেয়, ঠিক আছে। এবার আমরা ক্লাস 11 ছিল যে অর্থের যোগান কাকে বলে, এবং অর্থের যোগানে আমরা M1 M2 M3 M4 পর্যন্ত পড়েছিলাম। তো M1 M2 M4 আজকে আমি আর বোঝাচ্ছি না, কারণ এটা বুঝতে গেলে আমাদের আবার এটা দরকার নেই, এটা বোঝার দরকার নেই, এটা আসে না তোমাদের 12 এটা আসে। শুধু জানো যে টোটাল আমাদের দেশের কতটা টোটাল টাকা আছে সেটা আমরা কিভাবে হিসাব করি, সেটা আমরা হিসাব করি আমাদের হাতে কত টাকা ক্যাশ আছে, সেটা খুচরো পয়সা হতে পারে, কয়েন হতে পারে, অথবা কি হতে পারে, ব্যাংকে কতটা টাকা আছে, ঠিক আছে। এবার ধরো আমি কি করলাম, আমার কাছে 100 টাকা আছে নগদ, আর ব্যাংকে টোটাল ব্যাংকে আছে, ধরো ব্যাংকে সবার টাকা মিলিয়ে আছে 200 টাকা, আমি সোজা হিসাব করে ধরলাম যে 100 টাকা আর 200 টাকা টোটাল তাহলে কত হলো এখানে বলো? 300, এটা বোঝা গেছে। এবার এই যে এখানে যত লোক আছে, দেশের যত লোক আছে সবার কাছে সব টাকা মিলিয়ে কত হয়েছে? 100 টাকা। আর যত ব্যাংক আছে সব ব্যাংক মিলিয়ে কত টাকা হয়েছে? 200 টাকা। এবার এখানে কিছু লোক, ধরো এখানে লোক এই 100 টাকা থেকে কিছু টাকা ব্যাংকে দিল, তাহলে ব্যাংক এখানে ধরো এটা হয়ে গেল 50 টাকা, তাহলে ব্যাংকে হয়ে যাবে কত? এই এখান থেকে এখানে মানে ধরো 100 এখানে একটা লোক 50 টাকা নিয়ে ব্যাংকে দিল, তাহলে ব্যাংকে কত টাকা হয়ে যাবে? 250। তো এখনো কত টাকা থাকলো? 300 টাকাই থাকলো। কোনো পরিবর্তন হলো কি? কোনো পরিবর্তন, কোনো চেঞ্জ হলো না। এটাই বলতে চাইছে যে যদি আমরা ব্যাংকে আমাদের টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে টাকা তৈরি করেছিল, যদিও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এত কিছু ভেবে টাকা উৎপাদন করে না, টাকা প্রোডাকশন মানে করে না, তবুও মানে আমার টাকাটা আমারই থাকলো, শুধুমাত্র কি হলো, ব্যাংক হয়ে গেল যে ব্যাংকে আছে, আমার কাছে ক্যাশ নেই, আমার কোথায় আছে? ব্যাংকে আছে। তোমরা বলবে সুদ তো দেয়, সুদ দিলে তো বাড়ে, সেটা একটা নগণ্য, সেটাকে ধরছি না আপাতত, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, ব্যাংকের তেমন কোনো কাজ নেই, শুধু আমার টাকাটা গুছিয়ে রাখাটাই কাজ। বোঝা গেল? এবার এবার আমরা সেকেন্ড ডেটটা পড়বো। সেকেন্ড ডেটটা বলছে যে এবার ব্যাংক, আমি গেছি ব্যাংকে, গেছি কি করতে, গেছি আমি লোন নেব। লোন নেওয়ার জন্য যদিও আমাকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, তো তারপরে আমি লোন নেব। লোন আমি কিভাবে নেব? ব্যাংকে যদি বলি গিয়ে আমি লোন নেব, আমাকে লোন দিন, আমার প্রথমে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলুন, এবার
ডিপেন্ড করছে যে আমি কত টাকা লোন পেতে পারবো, এবং অনেক কিছু প্যান কার্ডের ওপর সিভিল দেখে হেনা তেনা দেখে তারপরে লোন দেয়। সহজে কিন্তু আমরা লোন পাই না। এবার কি হয় যে তুমি তোমার কোনো সম্পত্তি, সেটা সোনার গয়না হতে পারে, অথবা কি হতে পারে, সোনার গয়না হতে পারে, অথবা তোমার প্রপার্টি হতে পারে, কিছু একটা দিয়ে তুমি কিভাবে লোন পাবে। তো একটা লোক কি করবে, এটা বোঝাচ্ছি। লোকটা কি করবে, লোকটা যাবে ব্যাংকে, কি নিয়ে, প্রপার্টি, সম্পত্তি, ছবি যা যেরকম বোর্ডে যা করবে তাই করবে তুমি। সে গেছে ব্যাংকে, ব্যাংক কি দেবে তাকে, লোন বা ঋণ, টাকা। যদিও সরাসরি টাকা দেবে না, কি করবে, সেভিংস অ্যাকাউন্টে টাকাটাকে ট্রান্সফার করে দেবে। অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে, ঠিক আছে। এবার এখানে আমাদের সুবিধা কি হলো, এখানে দেখ, ধরো এই লোকটার কাছে সম্পত্তিটা কি টাকা, আমার যে প্রপার্টি ছিল সেটা কি আমার টাকা, টাকা নয়, টাকা নয় তো। এবার আগে কি হয়েছিল, 100 টাকা থেকে 50 টাকা এখানে দিয়ে, এখানে 200 টাকা ছিল, এখান থেকে 50 টাকা দিয়ে এটা কত হয়েছিল, 250 হয়েছিল, তাই তো। 100 প্লাস 200 ছিল 300, আর এখানেও ছিল 200 প্লাস 500 ছিল 300। এবার ধরো এখানে লোকের কাছে 100 টাকা আছে, টাকা, এটা কিন্তু টাকা, আর সে কি দিয়েছে, সে কি দিয়েছে, সোনার গয়না বা অন্য কোনো প্রপার্টির দলিল দিয়েছে। এবার ব্যাংক তাকে আবার কি দিল, ব্যাংক তাকে আবারও ধরো 100 টাকা দিল, তো লোকটার কাছে কত টাকা হয়ে গেল, 200 টাকা হয়ে গেল, লোকটার কাছে 200 টাকা হয়ে গেল। আর এবার ব্যাংকে কিন্তু যেই লোকগুলো টাকা জমা রেখেছিল সেইগুলো কম দেখায় না। ধরো আমি তোমার কাছে, আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে টাকা জমা রেখেছি, আমি একটা লোক, আমি ব্যাংকে গেলাম 100 টাকা জমা রেখেছি, ঠিক আছে। ব্যাংক আবার ধরো কোনো একটা লোককে লোন দিয়েছে 50 টাকা, সরি 50 টাকা, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে 100 টাকাই দেখতে পাবো, ব্যাংক আমার টাকা নিয়ে ওকে 50 টাকা লোন দিয়ে দিয়েছে, কিন্তু আমি আমার টাকা আমি যখন চেক করব ব্যালেন্স, তো আমি 50 টাকাই দেখতে, 100 টাকাই দেখতে পাবো, আমি কম দেখতে পাবো, কিন্তু ব্যাংক আমার টাকা খরচ করে ফেলেছে, আমার টাকা ব্যাংক অন্য লোককে দিয়ে দিয়েছে। কিন্তু এবার তুমি যদি ব্যাংকে গিয়ে বলো যে আমার টাকা ফেরত দাও, ব্যাংক তো দিয়ে দিয়েছে অন্য লোককে, কি করবে ব্যাংক, এবার অন্য কারো কাছ থেকে নিয়ে দেবে, অথবা এর থেকে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ধার করে দেবে, ঠিক আছে। যাই করুক না কেন তোমার টাকা তোমারই থাকছে, কিন্তু তোমার টাকা থেকে যদি অন্য লোককে আবার টাকা দেয়, টাকাটা বেড়ে গেল না, যেখান থেকে ব্যাংক তারপরে রিজার্ভ ব্যাংক থেকে যদি নিয়ে আসে, তাহলে রিজার্ভ ব্যাংকে টাকা তৈরি করে ব্যাংককে দিতে হবে, তাহলে তখন মানি সাপ্লাইটা কি হচ্ছে, বাড়ছে না কমছে, বাড়ছে, বোঝা গেল, মানি সাপ্লাই বাড়বে। লুৎফা বুঝলে, এখানে তাহলে ব্যাংকের অনেকগুলো কাজ রয়েছে। এখানে ব্যাংকের কাজ কি, ব্যাংকের কাজ হচ্ছে সম্পত্তি দলিলটাকে নিয়ে নতুন একটা টাকা এখানে এই লোকটার নামে ট্রান্সফার করে দেওয়া, তাই তো। তাহলে লোকটা কি হয়ে যাচ্ছে, আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেল লোকটার কাছে 200 টাকা। এবার তোমরা বলবে লোকটাকে তো ফেরত দিতে হবে এই টাকাটা, হ্যাঁ দিতে হবে, লোকটাকে ফেরত দিতে হবে, সুদও দিতে হবে তার উপরে, শুধু ফেরত দিলে চলবে না, তার সঙ্গে সুদও দিতে হবে, ইন্টারেস্টও দিতে হবে। তবুও সে দিক না, সে তো কাজ করে তারপরে কাজ করবে, পরিশ্রম করবে, দেবে, কিন্তু তবুও এই টাকাটা কোথা থেকে আসে, নতুন টাকা তৈরি হচ্ছে। তো এখানে এটাকে বলা হচ্ছে যে এভরি লোন ক্রিয়েটস আ ডিপোজিট, প্রত্যেকটি ঋণই আমানত সৃষ্টি করে। এবার তোমরা সেকেন্ডলি যেটা দেওয়া আছে সেটা, এবং পরের পার্টটা, পরে একটা এক্সাম্পল দেওয়া আছে, 1000 টাকার এক্সাম্পল, 1000 রুপিজের এক্সাম্পল আছে, এটা একবার পড়ো, তারপরে আমি পরেরটা আলোচনা করব। পড়ো। সোনার গয়না তুমি যদি বন্ধক দাও, সোনার গয়নাটা ব্যাংকে রেখে আসতে হবে, কিন্তু যদি তুমি বাড়ির দলিল বন্ধক দাও, বাড়িটা কিন্তু তোমারই থাকবে এবং তুমি ব্যবহার করতে পারবে।
পেপারটা দিয়ে আসতে হয়, কিন্তু তোমারটা তোমারই থাকছে। তুমি ধরো আমি আমি আমার এই বাড়িটা বন্ধক দিলাম, তো ব্যাংক কি আমার বাড়িটা তুলে নিয়ে চলে যাবে? যাবে না। এই ক্ষেত্রে আহ কিন্তু সোনার গয়নার ক্ষেত্রে সোনার গয়নাটা দিয়ে আসতে হবে, ঠিক আছে, তুমি কিন্তু ব্যবহার করতে পারবে না। কিন্তু বাড়ির দলিল দিলে বা অন্য কোনো জমির দলিল দিলে তুমি জমিটাও ব্যবহার করতে পারবে, সঙ্গে তুমি কি করতে পারছো, এক্সট্রা টাকাটাও পাচ্ছ, সেটাও তোমার হয়ে যায়। তোমার হচ্ছে বলে তোমাকে, হ্যাঁ তোমাকে সুদ দিতে হবে, রিটার্ন করতে হবে। তুমি যদি ঠিকঠাক টাইমে রিটার্ন না করতে পারো সেক্ষেত্রে তোমাকে সেটা কিন্তু তখন অকশন হবে, মানে নিলাম হয়ে যাবে। সেটা খুবই খারাপ। কিন্তু আমার মনে হয় মানে আমরা যদি এরকম লোন নিই ঠিকঠাক ভাবে রিটার্ন করে দেওয়া উচিত। পেটিএম বন্ধ হয়ে যাবে, তো আমি আর পাত্তা দিইনি কেন বন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে, আমি খবর দেখারও চেষ্টা করিনি। মানে চেষ্টা করিনি বলতে আগে এইগুলো খুব ইন্টারেস্ট থাকতো, মানে যে ইন্টারেস্ট থাকতো বলতে তখন কি বলবো, নিজের স্বার্থে ইন্টারেস্ট থাকতো, পড়াশোনা চাকরির পরীক্ষাগুলো দিতাম তো তখন এইগুলো জানতে হতো। এখন আর দিই না, জানার প্রয়োজনে বোধ করি না। তো আমার জায়ের ছেলেকে যে পড়ায় ও পেটিএম এ চাকরি করে, এটুকু জানতাম আমি। তো আমি ওর সঙ্গে দেখা হয়েছে, ওকে আমি বললাম তুমি তাহলে পেটিএম তো বন্ধ হয়ে যাবে, চাকরি করছো কেন পেটিএম? বললো না না চাকরি আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ পেটিএম তো বন্ধ হয়ে যাবেই। তখন আমি বললাম কেন? বলছে যে লোকজন কি করে লোন নেয়। পেটিএম এর একটা বিচ্ছিরি ব্যাপার হচ্ছে, ধরো আমি কোনো জায়গা থেকে লোন নিলাম, লোনের দুরকম ভাবে ফেরত দেওয়া যেতে পারে। অনেক রকমের লোন হয়, তো তো এক একটা ব্যাংকের এক এক রকম স্কিম থাকে, বা যারা লোন দেয় তাদের এক এক রকম স্কিম, ইএমআই সিস্টেম করে দেয়। হচ্ছে 5 বছর ধরে তুমি কি করতে পারবে, লোনটা রিটার্ন করতে পারবে, তোমার ইএমআই প্রত্যেক মাসে এত টাকা তোমাকে দিতে হবে। এবার ওরা সুদটা একটু বেশিই নেয় এমনি। ধরো আমাদের যে জেনারেলি যেসব ব্যাংক গুলো আছে, এসবিআই বলো বা এইচডিএফসি, তুমি প্রাইভেট ব্যাংকও বলো না কেন, তাদের সুদটা কিন্তু যথেষ্ট কম। কিন্তু যেসব মানে সংস্থা লোন দেয় তারা ঠিক ব্যাংক নয়। যেমন ধরো তুমি ধরো পেটিএম হতে পারে, বাজাজ হতে পারে, তারপর এগুলো তবু একটু পেটিএম এর কথা বাদ দিলাম, বাজাজটা অনেক বছরের তবুও অনেকটাই ঠিকঠাক। জানা ব্যাংক হতে পারে, অনেক কিছু আছে। এদের কাছে তুমি ডিপোজিট এর তৈরি করতে পারবে না, মানে তুমি কি বলে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে না, এরা শুধু লোনই দেয়, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে এরা সুদটা কিন্তু খুব বেশি। হ্যাঁ, পেটিএম এর ক্ষেত্রে ধরো তুমি আহ ওটা তুমি যদি লোন নাও সেটা একেবারে রিটার্ন করতে, তুমি ধরো 20,000 লোন নিয়েছো, তোমাকে 20,000 রিটার্ন করতে হবে নেক্সট মান্থে, বা ঠিক আছে। আর কোথায় তুমি যে টাকায় তোমার লোন থাকুক না কেন, তার হলো কি বলে ইন্টারেস্ট হলো 850 সম্ভবত 850। এবার ধরো তুমি পুরোটা পুরো টাকা ফেরত দিতে পারলে না, কিছুটা ফেরত দিলে, এবার তোমার ধরো 100 টাকা ফেরত দিতে বাকি আছে, ওই 100 টাকার উপরেও তোমাকে ইন্টারেস্ট হবে 850। এটা কোনো মানে আছে? তাই না? তো অনেক লোক কি করেছে, টাকা রিটার্ন করে, পেটিএম থেকে টাকা নিয়েছে, সে আর রিটার্ন করে। এবার পেটিএম যে টাকাগুলো দিয়েছে তা সে কোথা থেকে তো লোন করে দিয়েছে, তো সেটা আর রিটার্ন পেটিএম ওই জন্য আর চলছে বন্ধ হয়ে যাবে। করলে করো, দেখো বুঝতে পেরেছো? আপাতত যেটা আলোচনা আমি করিনি বই থেকে, তোমাদেরকে সেটাও পড়তে দিলাম, তারপরে আমি বোঝাচ্ছি। দেখো এখানে কি বলছিলাম, যে একটা লোক ব্যাংকে গিয়ে একটা লোক প্রথমে ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে গিয়ে 100 টাকা জমা দিচ্ছে। এবার ব্যাংক অন্য একটা লোককে কি করতে পারছে, অন্য একটা লোককে কি দেবে, লোন দেবে। কত টাকা লোন দিচ্ছে, কত টাকা লোন দিতে পারবে। যদিও 100 টাকাই দিয়ে দেয় তাহলে কি হবে, এই লোকটা ব্যাংকে গিয়ে বলতে পারে, এটিএম এ তুলতে পারে বা ব্যাংকে গিয়ে বলতে পারে চলো আমার টাকা দাও, আমি টাকা রেখেছি টাকা দাও বলতে পারে। আবার এই লোকটাকে যে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে এই লোকটাও তুলতে পারে, কিন্তু এই লোকটা যদি আগে তুলে নেয়, তাহলে ব্যাংক কোথা থেকে একে ফেরত দেবে? বুঝলে নাকি বললাম? ব্যাংক এই লোকটা ব্যাংকে গিয়ে 100 টাকা জমা দিয়েছে, আবার এই লোকটা কি করেছে, ব্যাংক কি করেছে এই লোকটাকে দিয়ে দিয়েছে। এবার এই লোকটা ওর অ্যাকাউন্ট থেকে 100 টাকা তুলে নিয়েছে,
তাহলে ব্যাংকের কাছে তার কিছু নেই। তাহলে এবার এই লোকটা ব্যাংকে গিয়ে বললো যে আমার টাকা ফেরত দাও, রিটার্ন করো আমার টাকা। তখন ব্যাংক কিভাবে দেবে? একে দিতে পারবে না। আমি দুটো অপশন বলেছি, যে একটা ব্যাংক অন্য কারোর কাছ থেকে ধার করতে পারে, আর একটা আরবিআই এর কাছ থেকে ধার করতে পারে। তো মানে আমি আমি আমার যদি একটা ব্যাংক থাকে, আমি সঙ্গে সঙ্গে মানে আমার কাছে প্রত্যেকদিন আমি আরবিআই কে বলছি আমাকে টাকা দাও, আমি হচ্ছে লোককে ঋণ দিয়ে ফেলেছি, আমার কাছ থেকে লোক টাকা টাকা আনতে এসছে, দিতে পারছি না, এরকম যদি বলি, তাহলে আরবিআই বলবে তোমাকে আর ব্যাংক চালাতে হবে। ঠিক আছে, ব্যাংক কত টাকা পর্যন্ত লোন দিতে পারে সেটা আমাকে দেখতে হবে। ব্যাংক লোন দিতে পারে 10%। মানে মোটামুটি ব্যাংক কি করে, যে ব্যাংক আগে দেখেছি যারা টাকা জমা দিতে আসে কেউই টাকা তুলতে চায় না, যারা ব্যাংকের এইটা কিন্তু এখন এই কথাটা একটু চেঞ্জ হয়েছে। কারণ যখন ধরো মানে আমরাও তোমাদের মতো ছিলাম, বা তারপরেও এই কোভিড এর পরে বাড়াবাড়িটা হয়েছে, যদিও কোভিড এর আগেও ছিল কিন্তু এতটা লেভেলের ছিল না। কি হতো, কোভিড এর আগে ধরো আমি তো অনলাইন পড়ানোর ব্যাপারটাতেই ছিলাম না, আমি শুধুমাত্র এতেই পড়াতাম, অফলাইনে পড়াতাম, তারপরে ইউটিউবে ভিডিও দিতাম। তারপরে যখন একটা স্টুডেন্ট আমাকে বললো, যে আমি স্টুডেন্টের দাদা আমাকে বললো যে আপনার পড়ানো বেশ ভালো লেগেছে, আপনি কি পড়াবেন আমার বোনকে? আমি বললাম ঠিক আছে পড়াবো। তার আগেও দু একটা টিউশন এসেছে, কিন্তু রেগুলারিটি মেনটেন করেনি, 100 টাকা 200 টাকা দিয়েছে, তারপরে আর মানে তখন আমি 100 টাকা 200 টাকা এরকম চাইতাম, আমি ভাবতাম অনলাইনে কেউ পড়াশোনা করবেই না। হ্যাঁ, তো 100 টাকা এরকম দিয়েছে, তারপরে আর পড়াশোনা করেনি। ঠিক আছে, তো ভদ্রলোক যখন বললেন তার বোন পড়তে চায়, আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে সে কন্টিনিউ করলো, মেয়েটা কন্টিনিউ করলো। এবার সে তখন আমাকে এরকম গুগল পেতে টাকা দিল, তখন আমার গুগল পে ছিল না। তখন আমাকে বললে আপনি একটা তখন আবার একটা মানে গুগল পে থেকে অন্য এতে টাকা দেওয়া যেত না, পেটিএম এ দেওয়া যেত না, বা পেটিএম থেকে গুগল পেতে দেওয়া যেত না, এরকম অসুবিধা ছিল। এখন কিন্তু তোমার যেটা থাকবে সেটাতেই তুমি শুধু মানে ওই স্ক্যান করতে পারলেই হবে, বা নাম্বারটা থাকলে, ফোন নাম্বারটা থাকলেই হবে, টাকা চলে যাবে, কোনো ব্যাপার না। টাকা পাঠানো এতটাই সহজ হয়ে গেছে। এবার আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তখন গুগল পে খুললাম, তারপরে সব রকমের ফোন পে যাবতীয় কিছু খুলি। এবার আগে কি হতো, আগে আমরা যদি ব্যাংকে টাকা জমা দিয়ে চলে আসতাম, তাহলে কি হতো, তাহলে আর সেই টাকা ব্যাস হয়ে গেল ব্যাংকে জমা, আমি আর খরচা করবো না সেই টাকা, ও বাবা আবার ব্যাংকে যাও তোলো, দরকার নেই, যা ক্যাশ আছে সেখান থেকে আমি খরচা করবো, ব্যাংকে গিয়ে টাকা তুলবো, তাই তো। কিন্তু এখন দাঁড়িয়ে হয়ে গেছে, ও টাকা নেই, হাতে টাকা নেই, এ তো আছে তো, কি বলে ফোন পে আছে তো, তাই না? সব থেকে মজার ব্যাপার হচ্ছে কিছুদিন মানে এমন এমন লোকের কাছে দেখি ফোন পে আছে যেগুলো মানে অবাকই লাগে। হ্যাঁ, তো কি আর করা যাবে, ঠিকই আছে। তো কিছুদিন আগে আমি বলছিলাম যে এই যে বিয়েতে এত যাবতীয় গিফট হয়েছে, যেগুলো আমার অপ্রয়োজনীয় গিফট, হয়তো দেখা যাবে যে কাঁচের গ্লাস প্রচুর হয়ে গেছে। আরে ভাই, কাঁচের গ্লাস কিনতেও তো 100 টাকা 200 টাকা খরচা তো হয়েছে। বা এরকম হাবিজাবি প্রেসার কুকার 4টে হয়ে গেল, হ্যাঁ ইন্ডাকশন 3টে হয়ে গেছে, মানে লোকে হয়তো ভাবছে যে এটা কাজে লাগবে, সে হয়তো ভেবেই দিচ্ছে কাজে লাগবে, কিন্তু শেষে গিয়ে দেখা যায় যে ওই আমি ইন্ডাকশন পেয়েছিলাম 3টে, ঠিক আছে, তো দুটো অন্য লোককে দিয়ে দিই, দুজনকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, রিলেটিভদের দিয়ে দিয়েছি। শাড়ি রিলেটিভদের দিয়ে দিয়েছি, যদিও দিতে হয়, শাড়িটা দিতেই হয়, কিছু করার থাকে না, বিয়েতে পাওয়া গেছে সেগুলো থেকে দিয়ে দেওয়া যায়। আবার কিছু আছে না লোককে দেওয়া যাবে না নিজে পরা যাবে। আমার ভাইয়ের বিয়েতে একটা সব থেকে হোশিয়ারি মানে গেঞ্জি জাঙ্গিয়ার একটা বক্স এসেছে, সে অনেকক্ষণ থেকে বলছে সব বউ পেয়েছে, আমি কিছুই পাচ্ছি না, কি ব্যাপার হলো, দূর বিয়ে করলাম, আমি অনুষ্ঠান করলাম, এত টাকা খরচা করে, সবাই মেয়ে আমার বউকে দিয়ে গেছে, আমাকে কিছুই দেয়নি। এবার ওরকম একটা গেঞ্জি জাঙ্গিয়ার বক্স দেখে বললাম যে এই তুইও পেয়েছিস, চিন্তা করিস না, ঘুরে দেখলাম একটা শাড়ি আছে। তো মজার ব্যাপার। এবার তো কিন্তু এইগুলো নিয়ে আমাদের কি হবে, কিছু লাভ নেই, যদিও বিয়ে করছি লোকে খাওয়াচ্ছি, গিফট নেওয়ার আশাতে নয়। আমার এটা মনে হয় গিফট নেওয়ার আশাতে না, অনেকে আছে না কি গিফট দিল দেখি, এবং এই গিফটটা দিল, বাবা ওর বিয়েতে তো আমি এত ভালো একটা গিফট দিয়েছিলাম, সোনার কানের দুল দিয়েছিলাম, আর আমার বিয়েতে একটা শাড়ি নিয়ে আসলো,
এরকম লোকজনের কথা আছে, তো আমি সেটাতে একদমই পছন্দ করি না। তবে গিফট যদি দিতেই হয় আমার মনে হয়, মানে আমি শুরু করেছি এবং এটাকে চালিয়ে যাব পরবর্তী সময়েও। গিফট যদি দিতে হয় আমি টাকা দেব, খামে ভরো টাকা দাও, দরকার নেই ওই টাকাটা অন্তত কোনো কাজে লাগবে, সত্যিই কাজে লাগবে। আর তারপরে কিছু আছে সোনার গয়না দিতেই হবে। দেখা গেল এমন সোনার গয়না, সে তুমি যদি তাকে ভেঙেও ভাঙো, মানে সে একটা বড় কিছু করতে চাইবে, করতেই পারবে না, এমনই তাতে এত কম সোনা রয়েছে। তো দরকার কি আছে? যেই টাকাটা সোনার গয়নাটা হলো তুমি সেই টাকাটা দিয়ে দাও না, বুঝতে যায় না, সেটা কেউ দেবে না। তো আমার একটা স্টুডেন্ট বলছে, দিদি তুমি একটা কাজ করো, এবার তোমার মেয়ের অন্নপ্রাশনে যদি যাদেরকে নেমন্তন্ন করবে লিখে দেবে, গিফট ইজ নট অ্যাকসেপ্টেড, মানি ইজ অ্যাকসেপ্টেবল। এবার ধরো কেউ টাকা নিয়ে আসতে ভুলে গেছে, তখন তুমি একটা কাজ করবে, তোমার তুমি তোমার মেয়ে যেখানে বসবে তার পাশে একটা স্ক্যানার বসিয়ে রেখে দেবে, যে আসবে স্ক্যান করবে তোমাকে টাকা পাঠিয়ে দেবে। তো আমি বলছিলাম যে ক্যাশ টাকা দিয়ে দেয়, এর থেকে ব্যাংক ট্রান্সফার দিলে বেশি ভালো হতো। ক্যাশ টাকাটা কোথায় কি হয়ে যাবে, দরকার কি আছে একটু। হ্যাঁ, আমার বিয়েতে যত টাকা ক্যাশ হয়েছিল সেই টাকাটা আলমারিতেই পড়েছিল এতদিন পর্যন্ত, এখনো পড়ে আছে আলমারিতে, আমি এখনো খরচা করিনি। তো খরচা করবো তার প্ল্যান হয়েছে, যদি এতদিন ব্যাংকে থাকতো, আরে 2 টাকা হলেও তো সুদ আসতো, তো কিছু একটা সুদ, সেটাও আসে। তো আমি বলছিলাম, ইস সরাসরি ব্যাংকেই ট্রান্সফার করতে পারে, বেকার কেন শুধু হচ্ছে হাতে টাকাটা দেবার দিয়েছে, ব্যাংকেই ট্রান্সফার করতে পারতো। তখন আমার স্টুডেন্ট বলেছে যে তুমি তাহলে না ওই স্ক্যানার বসিয়ে রাখবে আর স্ক্যানারে টাকা দিয়ে দেবে তোমাকে। বা যে কেউ যদি খাম দেয়, আচ্ছা খাম দিচ্ছ, কত টাকা আছে খামে, আচ্ছা দরকার নেই, ঠিক আছে বলতে হবে না, তুমি এটা কাজ করো, স্ক্যানার আছে স্ক্যানারে টাকা পাঠিয়ে দাও, খামটা তুমি নিয়ে বাড়ি চলে যাও। মজার কথা বললাম, তো এরকম তো হয় না, আর হবেও না। বরং আমার লেখার ইচ্ছে আছে যে কোনো গিফট নিয়ে আসবে না। আমার হাজবেন্ড একটা এতে নাটক করে, তো ওখানে কিন্তু ওরা যেখানেই খেতে যায় কোনো গিফট নিয়ে যায় না, কোনো গিফট নিয়ে যাবেই না। মানে ওদের বক্তব্য হচ্ছে যে তোমরা কি গিফটের জন্য আমাকে নেমন্তন্ন করেছো নাকি, আমাকে তো খাবো আমাদের, মানে ইভেন তাদের একটা দল আছে, নাটকের দলে প্রায় 15 জন আছে, 15 জন যায় খেয়ে আসে, ওরা গিফট দেয়। আর আমার বিয়েতে ওরা সবাই আলাদা আলাদা গিফট দিয়েছিল আমাদের। কেন, মানে আমার হাজবেন্ড হচ্ছে ওদের দলের মধ্যে সব থেকে ছোট তখনো পর্যন্ত, ওই জন্য ওই ভালোবাসা থেকে সবাই বিভিন্ন টাইপের, কে ফুলের গাছ দিয়েছে, কে 2টো কফি মাগ দিয়েছে, একজন আমার বরের বন্ধু, মানে বন্ধু বলতে ওই নাটক করে, সে হচ্ছে আমার বরকে গিফট দিয়েছে, আমাকে কিছু দেয়নি, বরকে একটা পাঞ্জাবি বানিয়ে দিয়েছে। তো ওদের ব্যাপারটা হলো মানে আমার মাদার ইন ল শাশুড়ির খুব ছিল যে কি হয়, ওই ওদেরকে নেমন্তন্ন করার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কোনো গিফট নিয়ে আসে না। হ্যাঁ, এবারে প্রচুর গিফট পাওয়া গেছে, এবার সেই নিয়ে তো খুব কথা হয়েছে যে দেখো দেখো গিফট দিয়েছে। আসলে আমার বর সব থেকে ছোট ছিল বলে, আর আমিও ওদের সঙ্গে খুব মেলামেশা করি, ওদের নাটক দেখতেও যাই বা দলের সঙ্গে ঘুরেও বেড়াই, তো ওরা আমাকেও খুব ভালোবাসতো, সেই দিক থেকে দিয়েছে আর কি। যাই হোক, এটা আলোচনা করলাম যে এবার এই যে ধরো কত পার্সেন্ট দেবে, ব্যাংক কখনোই কি করে না 10%, 10% নিজের কাছে রেখে বাকিটা কি করে দেয়, লোন দিয়ে দেয়। এবার আজকের দিনে দাঁড়িয়ে এত গল্প করলাম, ওই আজকের দিনে দাঁড়িয়ে এই 10% একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ মানুষের কাছে টাকা আমার কাছে হঠাৎ দরকার, অথবা আমি কিছু কিনতে গেছি, ক্যাশ টাকাটাই খরচা করে আসলাম, ব্যাংক থেকে কিছু খরচা করলাম না, এটা হয়ই না আজকাল। ও এত টাকা, আচ্ছা ঠিক আছে ক্যাশ নেই, চলো পেটিএম এ দিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম, ওতে দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম, দিয়ে চলে আসবে। পেটিএম বন্ধ হয়ে গেছে, ফোন পে করে দিলাম, গুগল পে করে দিলাম, করে দিয়ে চলে আসবে, তাই তো। তো এখন হয়তো ব্যাংকের কাছে একটু বেশি টাকা রাখতে হয়। যাই হোক, 10% নিজের কাছে রেখে বাকিটা কি করতে পারবে, তার মানে 100 টাকার 10% কত, 100 টাকার 10% কত টাকা হবে বলো, 10 টাকা, তাই তো। 10 টাকা নিজের কাছে রেখে ব্যাংক তাহলে কত টাকা লোন দিতে পারবে, এত টাকা লোন দিতে পারবে। এইটাকে আমরা বলবো, যেই টাকাটা মিনিমাম লোন দিতে পারছে সেটাকে আমরা বলবো, না এই 10 টাকাটাকে বলবো
10 টাকাটাকে বলবো মিনিমাম ক্যাশ রিজার্ভ। মিনিমাম ক্যাশ রিজার্ভ, বাংলাতে বলবো ন্যূনতম নগদ মজুদ। আর এই 90 টাকা বা যেই টাকাটা লোন দিতে পারছে তাকে আমরা বলবো এক্সেস রিজার্ভ। এক্সেস রিজার্ভ ও ব্যাংকের অতিরিক্ত মজুদ। ব্যাংকের অতিরিক্ত মজুদ। ব্যাংকের ইনকাম করতে থেকে মনে আমি ভাবতাম যে ম্যাম কি নেবে না খরচা নাকি না। একটু মনে করিও, আমি দেখো অনেকগুলো কাজের মধ্যে থাকি তো ভুলে যাই, একটু মনে করিও। কোশ্চেন মোটামুটি আমার কাছে মোটামুটি একটা তৈরি থাকে, আমি পাঠিয়ে দিতে পারবো, মানে মাথায় থাকে যে চ্যাপ্টারটা পরীক্ষা নেবো ধরো তার কোশ্চেন আমার মাথাতেই থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাকে একটু মনে করিও। এই রবিবার ধরো পরীক্ষা, এই তো এপ্রিলেই তো পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা ছিল। তোমরা চ্যাপ্টার 21 এর পরীক্ষা দাও, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, কি যেন বলছিলাম, ব্যাংক কত টাকা, আচ্ছা ব্যাংক কিভাবে না, ব্যাংক যে লোনটা দিচ্ছে সেটা বাড়বে, সেটা বেশি দিতে পারবে কোনটার জন্য, এই 10 টাকাটার জন্য না এই 90 টাকাটার জন্য? ব্যাংক লোন দিচ্ছে, লোনটা কোন টাকাটার উপরে কোন টাকাটা দিচ্ছে, 10 টাকাটা না 90 টাকাটা? না, 10 টাকাটা নিজের কাছে রাখছে, 90 টাকাটা লোন দিচ্ছে। তার মানে এক্সেস রিজার্ভ বা ব্যাংকের অতিরিক্ত মজুদ ব্যাংকের কাছে যত বেশি থাকবে তত বেশি ব্যাংক লোন দিতে পারবে। তার মানে এক্সেস রিজার্ভটাকে বাড়াতে পারলেই কি হবে, ব্যাংক লোন দিতে বেশি পারবে। ব্যাংকের বাড়তি মজুদ সেটাই ব্যাংকের সম্ভাব্য লোন দেওয়ার ক্ষমতা, এটাই হচ্ছে লেন্ডিং পোটেনশিয়াল, এইটাই হচ্ছে লেন্ডিং পোটেনশিয়াল। লেন্ডিং পোটেনশিয়াল বা সম্ভাব্য ঋণ দানের ক্ষমতা। সম্ভাব্য ঋণ দানের ক্ষমতা। ব্যাস, এটা তোমরা পড়েছিলে পুরোটা? এবার বলছে, আমরা বলছি না ব্যাংক তার বাড়তি জমাটাই নগদ আকারে ঋণ দিচ্ছে, ঋণের আকারে দিচ্ছে। আমরা বলছি ব্যাংকের নতুন সৃষ্টির ক্ষমতা ঋণ গ্রহণকারীর ক্ষমতা খাতে জমা করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা পুরোটা পড়েছিলে? যতটা বলেছিলাম পড়েছিলে? আচ্ছা, লুৎফা পড়েছিলে? এবার আমরা আগের দিন যেটা আলোচনা করেছিলাম, ওই 100 টাকা থেকে কি করে 1000 টাকা হয়েছে, সেটার প্রথম পার্টটা আমরা পড়িনি। এই পার্টটা হলো আমাদের এই কি বলবো প্রথমের একটা ডেসক্রিপশন, তারপরে আসছে যে কিভাবে ক্রেডিট ক্রিয়েশন করে। তার মধ্যে আমাদের ক্রেডিট ক্রিয়েশনের মধ্যে আমাদেরকে জানতে হবে কি, যে কয়েকটা অনুমান রয়েছে বা অ্যাজাম্পশন রয়েছে। এই অনুমানগুলোই আমি ইকোনমিক্সে কি হয়, যেগুলো সুবিধা, যেগুলো অ্যাডভান্টেজ থাকে সেইগুলোই পরে আমরা সেইগুলোকে ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারি, আর যেগুলো অ্যাজাম্পশন থাকে সেইগুলোই ক্রিটিসিজম হয়, মানে যেগুলো অনুমান থাকে সেইগুলোই সমালোচনা হয়, যেগুলো সুবিধা থাকে সেইগুলোই অসুবিধা করে দেওয়া যায়। সেই সুবিধা ভালো করে পড়ে গেলে তুমি অসুবিধা ওখান থেকেই লিখতে পারবে, সুবিধাটাই তুমি অ্যাডভান্টেজটাই একটু ঘুরিয়ে দেখবে ওটাই অসুবিধা, ওটাই ডিসঅ্যাডভান্টেজ। আর যেইগুলো অনুমান থাকে, অ্যাজাম্পশন থাকে, সেইগুলোই ক্রিটিসিজম বা সমালোচনা। তো অনুমানগুলো আমরা ধরে নিই,
ব্যাংক কি বলছে, ক্রেডিট ক্রিয়েশন করার সময় কতগুলো অ্যাজাম্পশন বা অনুমান রয়েছে। 1 নম্বর, 1 নম্বরটা কি বলেছে বলো, বলো 1 নম্বরে, যেখানে 1 নম্বর বলো কি লেখা আছে? There are several commercial bank in the country. several commercial banks. Several commercial banks মানে হলো বাংলাতে আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের বা একাধিক বাণিজ্যিক ব্যাংক আছে একটা দেশের মধ্যে, অবশ্যই একাধিক বাণিজ্যিক ব্যাংক আছে। 2 নম্বর হচ্ছে Each bank maintain a reserve ratio of capital. রিজার্ভ রেশিও 10%, তাই তো? তার মানে এটা হচ্ছে এই 10%টা এখানে কি বলেছিল, রিজার্ভ রেশিও হচ্ছে 10%। এটাকে আমরা ইংলিশে বলবো 10% নগদ জমা হিসাবে রাখ, 10% নগদ জমা হিসাবে রাখ। 3 নম্বর বলছে, 3 নম্বর বলো কি বলেছে, The demand of cash by the non-bank public is truly satisfied is mean that if the non-bank public acquire cash, they deposit this cash to the commercial bank in the form of primary deposits. কি বলছে, দেশের লোকের নগদ অর্থের জন্য চাহিদা সম্পূর্ণরূপে মিটছে, তারা আর বাড়তি নগদ অর্থ হাতে রাখতে চায় না, ফলে বাড়তি নগদ অর্থ জনসাধারণের হাতে এলে তারা তা কোনো না কোনো বাণিজ্যিক ব্যাংকের কাছে প্রাথমিক আমানত আকারে জমা দিয়ে দিচ্ছে। এটা এত বড় তো লেখা যাবে না, মানে আমি যেই জিনিসটা এখানটাতে আমি একটু দেখাচ্ছি যে আমাদের কি ছিল, 100 টাকা এই ব্যাংকে গিয়ে 100 টাকা জমা পড়েছিল, এ ব্যাংক নিজের কাছে এখানে কি বলেছে 10% রাখবে, 10% মানে কত টাকা রাখছে, 10 টাকা রাখছে। তো এখানে হ্যাঁ বলো, এক্সেস রিজার্ভ কত হচ্ছে, 90 রুপিস। এক্সেস রিজার্ভ এখানে বলতে চাইছে যে 90 টাকায় কোনো না কোনো ব্যাংকে গিয়ে পড়বে, পুরোটাই ব্যাংক অন্য ব্যাংকে গিয়ে পড়বে, ঠিক আছে? আবারও 3 নম্বর পয়েন্টটা তোমরা বই থেকে একবার পড়ো, আমি মুখে বলছি, পুরোটা লিখতে পারছি না, তুমি পড়ো, আর আমি যেটা বললাম সেটা বুঝলে কিনা দেখো। বলছে দেশের লোকেদের নগদ অর্থের জন্য চাহিদা সম্পূর্ণরূপে মিটছে। একটা দেশে যত পিপল আছে তাদের যে ডিমান্ড, মানে তারা যে ক্যাশ টাকার ডিমান্ড করছে, পুরো ক্যাশ টাকার ডিমান্ড কি হচ্ছে, ফুলফিল হচ্ছে। তারপর বলছে তারা আর বাড়তি নগদ অর্থ হাতে রাখতে চায় না, মানে আমরা কি করি, ধরো তুমি আমাকে ক্যাশ টাকা দিয়েছো, ও আমাকে কি দিয়েছে, ও আমাকে দিয়েছে ব্যাংকে, ঠিক আছে? এবার তুমি যে ক্যাশ টাকাটা দিয়েছো সেই টাকাটা আমি কি করছি, নিয়ে ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, অথবা আমার যেটুকু খরচা করার দরকার সেইটুকু খরচা করে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিচ্ছি। আমি এমন নয় যে খরচা করার পরেও আমি কি করছি, এতে জমা রাখছি, কি বলে আলমারিতে জমা রাখছি, এরকম নয়, আমি পুরোটাই ব্যাংকে জমা রাখছি। বোঝা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা বলছে, ফলে বাড়তি নগদ অর্থ তাহলে কি হবে, যে তোমার ধরো আমি তোমার কাছ থেকে যে টাকাটা পেয়েছি, ধরো তোমার কাছ থেকে আমি 500 টাকা পেয়েছি, ঠিক আছে? 500 টাকা, এবার এই 500 টাকা যতটা খরচা করার আমার যতটা দরকার, ধরো 300 টাকা দরকার, আর 200 টাকা আমরা জেনারেলি কি করি অনেক ক্ষেত্রেই মানি ব্যাগে রাখি, তাই তো, ওয়ালেটে পড়ে থাকে অনেক ক্ষেত্রে। আর তা নয়তো আমরা কি করি, আগে মোটামুটি আমি চেষ্টা করতাম যে প্রত্যেক মাসে ব্যাংকে যাওয়ার, প্রত্যেক মাসেই ব্যাংকে গিয়ে আমি কিছু টাকা জমা রেখে আসতাম। তখন আমার বেশিরভাগটাই ছিল কি বলে ক্যাশ টাকা ছিল, বেশিরভাগই আমি টিউশন হয় পড়াতে দিতাম অথবা অফলাইন টিউশন, সবাই আমাকে ক্যাশ দিত। আমার শুধু একটা স্টুডেন্টই শেষের দিকে অনলাইন পেমেন্ট করতো, বাদ বাকি সবাই ক্যাশ দিত। তো সেই ক্ষেত্রে আমার কি হতো, যে টাকাটা খরচা হলো না সেই মাসে, আমি মানি ব্যাগেই পড়ে থাকতাম, অথবা
মানে প্রত্যেক মাসে তো মেনটেন করে যে আমি 10 তারিখে ব্যাংকে যাবো এরকম তো হতো না। তো অনেক ক্ষেত্রে আমার হাতে পড়ে থাকতো ব্যাংকে যাওয়া হতো না। এখানে অনুমানটা কি ধরে নিচ্ছে যে না এরকম কিছু হবে না, যত টাকা খরচা করা 300 টাকা খরচা করার জন্য রেখে বাকি 200 টাকা, সেটা যদি এখানে 299 টাকা, উফ বাপ রে, কুকুরগুলো যা করে না, 299 টাকা, তাহলে এটা কত হচ্ছে 300 টাকা, এই হ্যাঁ 301 টাকা হবে না, 201 টাকা, তাই তো 201 টাকা হবে। ও 201 টাকা, 201 টাকা আমি কি করব, ব্যাংকে গিয়ে জমা রাখবো, কোনো টাকাই রাখবো না, ওই 1 টাকা বলে আমার হাতে রেখে দেবো সেরকম না। এবার তাহলে বলো, যেই লোকটা ঋণ নিয়েছে এখান থেকে, ধরো যেই লোকটা 90 টাকা লোন নিয়েছে, সে নিজের কাছে কোনো টাকাই রাখছে না, হয় খরচা করছে নয় পুরোটাই কি করছে, ব্যাংকে রাখছে। তো ও যেখানে খরচা করছে করুক, করার পরে কোনটা কেউই তার নিজের কাছে ওয়ালেটে রাখছে না, পুরো টাকাটাই কি হচ্ছে বি ব্যাংকে গিয়ে অন্য কোনো ব্যাংকে গিয়ে জমা করছে। বলছে তার ফলে বাড়তি নগদ অর্থ জনসাধারণের হাতে এলে তারা কোনো না কোনো বাণিজ্যিক ব্যাংকে প্রাথমিক আমানত হিসেবে জমা দিচ্ছে। প্রাথমিক আমানত মানে আমরা ওই সেভিংস অ্যাকাউন্টে গিয়ে জমা ফেলছি, রাখছি। দেখো এবার আবার 3 নম্বর পয়েন্টটা তোমরা পড়ো, পড়ে দেখে বলো বুঝতে অসুবিধা হলো কিনা। পড়া হলে বলবে লুৎফা। ঠিক আছে, বুঝেছো লুৎফা, পড়েছো, বুঝেছো কোনো জায়গাতে অসুবিধা রয়েছে 3 নম্বর পয়েন্টটাতে? লুৎফা বুঝেছো তো? হ্যাঁ বলো। আচ্ছা, এবার বলছে ব্যাংক নির্দিষ্ট জমার অনুপাত অতিরিক্ত অর্থ নিজের কাছে রাখে না, বাড়তি জমা সমস্তটাই ব্যাংক ঋণ দিতে চায়। এবার এই জায়গাটাতে বোঝো, ব্যাংক কত টাকা ঋণ দিতে চাইছে, 90 টাকা ঋণ দিতে চাইছে, ব্যাংক ওর নিজের কাছে এক্সট্রা টাকা রাখতে চাইছে না। 4 নম্বর পয়েন্টে বলছে কি বলেছে, ব্যাংক Each bank tries to give loan equal to its এক্সেস রিজার্ভ, এই যে 10 টাকাটা কি হয়েছে মিনিমাম, এটা মিনিমাম রিজার্ভ, মিনিমাম ক্যাশ রিজার্ভ, এটা কি হয়েছে এক্সেস রিজার্ভ। এক্সেস রিজার্ভ বা অতিরিক্ত নগদ মজুদ, অতিরিক্ত মজুদ, এই অতিরিক্ত মজুদ বা এক্সেস রিজার্ভ ACRVE পুরোটাই কি করছে, লোন দিয়ে দিচ্ছে। সে কিছু কোনো টাকাটাই ব্যাংক নিজের কাছে রাখছে না, ব্যাংকে নিজের কাছে রেখে তো লাভও নেই, কারণ ব্যাংক যত টাকা লোন দিতে পারবে সেই টাকার উপরেই তো ও কি পাবে, ইন্টারেস্ট পাবে, ওটাই তো ওর ইনকাম। বুঝছো কি বললাম? তো 5 নম্বরে গিয়ে বলছে ব্যাংকের ঋণের যথেষ্ট চাহিদা রয়েছে, প্রতিটি ব্যাংক যতদূর পর্যন্ত ঋণ দান করতে ইচ্ছুক ততটা ঋণ দান করতে সক্ষম হচ্ছে। 5 নম্বরে গিয়ে কি বলছে, ইংলিশটা পড়ো। there is sufficient demand for loan and each bank is able to grant loan up to the excess limit. মানেটা হচ্ছে এই যে আমরা কি লোন কতটা চাই, আমি তো কোনো লোন নিইনি ব্যাংক থেকে, না আমি হচ্ছে যেগুলো ধরো ওই কিছু কেনাকাটা হলে সেটা ধরো ইএমআই নিচ্ছি, কিন্তু ব্যাংক থেকে আলাদা লোন নিচ্ছে কি, এই ক্ষেত্রে আমি যে ইএমআইটা করছি সেখানে আমাকে একটা কি দিচ্ছে, সম্পদ দিচ্ছে, আমাকে একটা ফোন দিলো বা এ দিলো, টাকাটা আমার ব্যাংক থেকে কাটছে, সেটা কিন্তু এইরকম মানে এইরকম লোনের কথা কিন্তু এখানে বলছে না, এখানে বলছে সরাসরি ব্যাংক আমাকে ক্যাশ দিচ্ছে। ঠিক আছে, ব্যাংক এখানে ক্যাশ আমাকে কিভাবে দিচ্ছে, যে কি যেন বললাম, ব্যাংক যতটা দিতে চাইছে পাবলিক ততটা নিতে চাইছে। আমাদের কি হয়, আমরা জেনারেল
আমরা এমনি মধ্যবিত্ত বাড়ির লোক লোন নিতে চাই না, লোন নিয়ে কোনো কাজ করতে চাই না, লোন নেবো যদি না ফেরত দিতে পারি, ও বাবা অনেক টাকা সুদ দিতে হবে। অথবা মধ্যবিত্ত বাড়ির লোক নিজের ফিক্সড ডিপোজিটের উপরেই লোন নেয়, নিজের টাকা থেকে লোন নেয়, আলাদা করে লোন নেয় না। আলাদা করে লোন নিলে অনেক টাকা সুদ দিতে হয়, নিজের টাকার উপরে লোন নেয়। ঠিক আছে, আমরা মধ্যবিত্ত বাড়িতে এইরকমই করে অভ্যস্ত হয়ে গেছি যে ও আমার মাথার উপরে চাপ নেই, আমি নিজের টাকার উপর লোন নিয়েছি, আমার তো আর টাকাটা রিটার্ন যদি নাও করতে পারি কোনো চাপ। ঠিক আছে, এই ধরনের আমাদের মেন্টালিটি চলে। তো এরকম কিন্তু নয়, এখানে এখানে বলছে যে ব্যাংকের যে এক্সেস যত টাকা, 90 টাকা হোক, 9 লাখ টাকা হোক, 90 কোটি টাকা হোক, যাই হোক না কেন, ব্যাংকের তো অনেক টাকা আছে, পুরো টাকাটাই কেউ না কেউ কি করছে, লোন নিয়ে নিচ্ছে। যতটা ব্যাংক দিতে চাইছে মানুষ ততটাই নিতে চাইছে, মানে মানুষ প্রচুর টাকা লোন চাইছে, আর যত বেশি মানুষ লোন নেবে, দেখো আমি যদি একটা লোন নিই তাহলে আমার মাথার মধ্যে কি থাকবে, আমাকে ইন্টারেস্ট দিতে হবে, আমাকে পুরো টাকাটা ফেরত দিতে হবে। তখন আমি কি করব, তখন আমি বেশি বেশি কাজ করব, বেশি টাকা রোজগার করার চেষ্টা করব এবং টাকাটা ফেরত দেবো, তাই তো? আর যদি আমি লোন টোন না নিই, আমার চলছে চলবে, তাই না? যেমন চলছে চলুক না, কি অসুবিধা আছে, আমাদের চিন্তা ভাবনা এরকম হয়। নেক্সট বলেছে ব্যাংক ঋণ দেওয়ার সময় সুদের হার আদায় করে, সেই সুদের হার এর কোনো পরিবর্তন হচ্ছে না, ফিক্সড। এটা 4 নম্বর, এটা 6 নম্বর, তাই না? 6 নম্বরে বলেছে ফিক্সড রেট অফ ইন্টারেস্ট, তাই তো? রেট অফ ইন্টারেস্ট আর ওয়াই হচ্ছে কি, সুদের হার স্থির, স্থির সুদের। তোমরা অনুমানগুলো আরেকবার পড়ো, অনুমানগুলো যেগুলো দেওয়া আছে বা অ্যাজাম্পশন গুলো দেওয়া আছে, 6টা অ্যাজাম্পশন খুব ভালোভাবে আরেকবার পড়ো। আর তারপরে যেটা আছে দেখো, অঙ্কটা শুরু হওয়ার আগে পর্যন্ত একবার পড়ো, আমি অঙ্কটা আগেও বুঝিয়েছি, আজকে আরেকবার খুব ফাস্ট বোঝাবো, যদি অসুবিধা হয় বলবে। এবার আমরা আগের দিন যেটা করছিলাম সেটা এক্ষুনি বুঝবো, আর আগে এই জিনিসটা করেছি আর একবার চট করে বুঝবো, বুঝতে অসুবিধা হলে বলবো, ঠিক আছে? আমরা এখানে ধরে নিচ্ছি কি, কতগুলো ব্যাংক রয়েছে বলো, কতগুলো ব্যাংক রয়েছে? অনেক, অনেক ব্যাংক রয়েছে, ইনফাইনাইট, এ বি সি ডি ই চলছে, তাই তো? এবার প্রথম করেছে 100, সেকেন্ড ব্যাংকে কত, 90, আবার 90 10% রেখে কত টাকা জমা পড়েছিল, হ্যাঁ 81, তারপরে কত জমা পড়েছিল 72.9, এরকম ভাবে চলছে। তো আমরা যদি এটাকে প্লাস করি, কি দাঁড়াচ্ছিল, 100 প্লাস 90 প্লাস 81 প্লাস 72.9 প্লাস ডট 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 ডট। যদি তোমরা এটা না বুঝতে পারো, যারা ভিডিও দেখে করছো, অবশ্যই আগের ভিডিও দেখো যে এটা কিভাবে আসছে। এইটাকে আমরা বলছিলাম ডেল্টা, ডেল্টা ডি, ডেল্টা ডি। 100 থেকে আমরা বলবো ডেল্টা জেড। এবার এখানে আমরা নেব 100 কমন, আর এখানে এই যে 10% নিজের কাছে রাখছে, 10%টা হচ্ছে আর, ঠিক আছে? 10%টা হলো আর। এখানে আমাদের হচ্ছে 100 আমরা যদি কমন, আচ্ছা আগে এটা করি তারপরে 100টা কমন নেব, প্লাস 100 ইনটু 9/10, তাই তো করেছিলাম? তারপরটা কি হয়েছিল, 100 ইনটু 9/10 এর হোল স্কয়ার, তারপরটা কি হয়েছিল, 100 ইনটু 9/10 এর হোল কিউব প্লাস ডট 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 ডট, তাই তো? এখানে 100 কমন নিলে আমাদের থাকছে 1 প্লাস 9/10 প্লাস 9/10 এর হোল স্কয়ার প্লাস 9/10 এর হোল কিউব, এরকম আমাদের চলছে। এইটার ফর্মুলা কি ছিল, যদি আমাদের একটা ফর্ম এ হয়, এরকম যদি হয় a প্লাস a স্কয়ার প্লাস a কিউব প্লাস ডট 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 ডট, এটা যদি হয় তাহলে আমাদের হবে 1/1 মাইনাস a। তো এখানে আমাদের a এর ভ্যালু কত আছে, a ইজ ইকুয়াল টু কত আছে, কত বলো, a এর জায়গায় কত আছে, 9/10, 9/10, তাহলে কি হচ্ছে 1/1 মাইনাস 9/10, এখানে কি আসবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে, 10, 10 মাইনাস 9
কিরকম কাঁদছে তুমি দেখো, আমার আর ভাল লাগে না। এটা আমার হলো 100 ইন্টু 10/, ঠিক আছে, হলো এইটা। এবার এই যে এইটা, এটা হচ্ছে 10% ছিল তো, 10%। আর ইজ ইকাল টু কি ছিল? আর ইজ ইকাল টু ছিল 10%। 10%টাকে আমরা কি লিখতে পারি? 10/100 ইজ ইকাল টু 1/10। 1/10। তো আমাদের এইটা হচ্ছে আমাদের এই ডেল্টা ডি, ডেল্টা ডি ইজ ইকাল টু কি আসছে? 100। 100টাকে কি বলেছিলাম? এই সরি, এটা ডেল্টা ডি, ডেল্টা জেড ইনটু এটা কি আসছে? 1/1/10। 1/10 মানে আর, 1/r। এই 1/r কে আমরা কি বলবো? 1/r কে আমরা বলবো ক্রেডিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার। কারণ এতক্ষণ পরে কেন? কারণ পয়েন্টে প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, এটাকে আমরা বলবো ক্রেডিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার বা ডিপোজিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার। যাই হোক, এটা দুটোর নামই বলা যেতে পারে, ডিপোজিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার বা ক্রেডিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার। এইটা আমরা আগের দিন অঙ্ক করেছি, এইটা করলেই যথেষ্ট। আমি আরেকটা শিখিয়েছিলাম যে যদি পুরো টাকাটা গিয়ে জমা না পড়ে, ওটা দেখাতে লাগবে না, এতদূর করলেই যথেষ্ট যে 1000 টাকা তৈরি হচ্ছে। এবার আমরা বলতে পারি যে এইগুলো কি সবকটাই সত্যি? সত্যি কি 100 টাকা জমা পড়লে 1000 টাকা গিয়ে জমা পড়বে, 1000 টাকা তৈরি হবে? মানে 10 গুণ টাকা, 10 টাইমস টাকা তৈরি হবে? আমরা এখানে কি দেখছি? 100 টাকা একটা লোক জমা দিয়েছিল, আর কিন্তু নতুন টাকা তৈরি হয়নি। 100 টাকাই রোটেট করতে করতে কত টাকা হয়েছে টোটাল? 1000। এবার এটা প্রশ্ন আসতে পারে, এটা কি সত্যি? আমরা ক্রিটিসিজম গুলো দেখবো, দুটো একটা পেজ পরে দেখো ক্রিটিসিজম গুলো দেওয়া আছে। বলছে যে আচ্ছা, এখানে কিসের কিসের উপরে ডিপেন্ড করছে এই 1000 রুপিসটা? প্রথমে কিসের উপর ডিপেন্ড করছে? এদিকে দেখো, এখানে কিসের উপর ডিপেন্ড করছে? এই টাকাটা কতটা টাকা তৈরি হবে, এই আরটার উপরে ডিপেন্ড করছে যে কত টাকা তৈরি হবে। আচ্ছা, এই ডেল্টা জেড এর উপরেও ডিপেন্ড করছে কত টাকা প্রথমে জমা পড়েছিল কোনো ব্যাংকে, সেটা যত বেশি পড়বে এটা তত বেশি হবে। আচ্ছা, আরটা যত কম হবে, আর যত কমবে, ডেল্টা ডি তত তত বাড়বে, ডেল্টা ডি তত বাড়বে। ঠিক আছে, তাহলে দুটো জিনিসের উপরে ডিপেন্ড করছে। এবার আরো একটা জিনিস, যদি যদি ধরো আমি পুরো টাকাটা ব্যাংকে গিয়ে রাখছি না, আমরা যেটা করি, আমরা ওয়ালেটে রেখে দিই বা আলমারিতে রেখে দিই, আমরা যদি পুরো টাকা না জমা দিই সেক্ষেত্রেও কি হবে? এই টাকাটা বাড়বে না। বোঝা গেল? এবার এখানে বলেছে যে কিছু ক্রিটিসিজম রয়েছে। ক্রিটিসিজম বলছে ডেল্টা ডি যে মান দেওয়া হয়েছে সেটি মোট টাকা ঋণের কেন্দ্রীয় ব্যাংক ছাড়াই ঋণ সৃষ্টি করতে পারে। তার অর্থ এই নয় যে প্রকৃতপক্ষে ঋণ ওই পরিমাণে দেওয়া হবে। কতটা ঋণ প্রকৃতপক্ষে দেওয়া হবে সেটা নির্ভর করবে জনসাধারণ কতটা ঋণ নিতে ইচ্ছুক তার উপর। যদি জনসাধারণ ঋণ নিতে না চায়, ব্যাংকগুলি ততদূর পর্যন্ত ঋণ দিতে পারবে না। তোমার বইতে কি লিখেছে তুমি একবার ইংলিশটা পড়ো, যে কি ফার্স্টলি যেটা দিয়েছে। এখানটা লিমিটেশন আছে আর 3 ফ্যাক্টর আছে। 3 ফ্যাক্টর বলে দিয়েছি। 3 ফ্যাক্টরটা এই যে এইটা কতটা হচ্ছে, এটা কতটা হচ্ছে, আর কত টাকা লোক নিজের কাছে রাখতে চাইছে। এটা লিমিটেশন। লিমিটেশনের প্রথমটা পড়ো। The value of delta D was given if above gives us the maximum amount of credit to the granted by the banking system as a whole without the reform of the central bank. It does not mean that actually this amount of credit would be granted. Delta D actually gives us the credit creating capacity or the credit taking potential of the banking system as the extent of by which the capacity will be utilized depends on the demand for credit. If the people do not like to take loan, then the
credit creating capacity of the bank will remain unutilized. Unutilized. Unutilized and credit will not be granted up to the amount data. দেখেন কি বলতে চাইছি, আমাদের ব্যাপারটা হচ্ছে যে ধরো আমরা দেখেছিলাম 100 টাকা জমা করেছে, ব্যাংক নিজে থেকে 10% রাখছে, 10% মাইনাস করে ব্যাংক কত টাকা দিতে পারবে, এটা হচ্ছে এক্সেস ডিপোজিট, এক্সেস কি ছিল, রিজার্ভ। রিজার্ভ আরই রিজার্ভ, এক্সেস রিজার্ভ বা অতিরিক্ত কি যেন ছিল, মজুদ। অতিরিক্ত মজুদ ছিল 90 টাকা। এবার আমরা এখানে 5 নম্বর অনুমানে ধরে নিয়েছিলাম। 5 নম্বর অনুমান কি ছিল দেখো, 5 নম্বর কি বলে অ্যাজাম্পশন কি ছিল, 5 নম্বর অ্যাজাম্পশন কি ছিল না, রেশিওটা ছিল। দেখো 5 নম্বর অ্যাজাম্পশনটা কি ছিল, There is sufficient demand for loan and each bank is able to grant loan up to the excessive reserve. ব্যাংক 90 টাকা, আমরা অ্যাজাম্পশনে ধরেছিলাম যে 90 টাকাই কেউ না কেউ লোন দিচ্ছে, কিন্তু আমাদের মতো কান্ট্রিতে হয় না, লোন নিয়ে হয় রিটার্ন দেয় না, অথবা ব্যাংকে যতটা দেওয়ার ক্ষমতা অনেক সময় লোকে লোন নিতে চায়। যেমন আমি লোন নিতেই চাই, আমি কি বিজনেস করি যে লোন নেব? হ্যাঁ, আমারও টিউশন পড়ানোটা আমার একটা বিজনেস, কিন্তু আমার এখানে ইনভেস্টমেন্ট তেমন একটা নেই, বা ইনভেস্টমেন্ট করলে করা যেতে পারে, অনেক রকম ভাবে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, বড় কোচিং সেন্টার বাড়ি ভাড়া নিয়ে আরো অনেক টিচারকে রেখে, পুরো ধরো কমার্স বা পুরো সায়েন্স পুরো আর্টস আমি যদি টিচারদেরকে পড়াতে চাই, টিচারদেরকে মাইনে দিতে হবে, স্টুডেন্ট হয়তো প্রথম দিকে থাকবে না, আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, অনেক ব্যাপার রয়েছে। সেরকম ভাবে আমি যদি ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে আমাকে ব্যাংক থেকে লোন নিতে হবে, ঠিক কি না? তো আমি কিন্তু নিতে চাইছি না, আমার যা সিভিল স্কোর আছে আমি কিন্তু নিতে পারবো, মানে খুব কম কিছু দিন আমি লোন নিতে পারবো, কিন্তু তবু আমি নিচ্ছি না। এখানে কি হচ্ছে, কি বলতে চাইছে যে ব্যাংক যতটা লোন দিতে চাইছে, যদি পাবলিক অতটা লোন না নেয়, ধরো পাবলিক নিল 80 টাকা লোন, ঠিক আছে, 80 টাকা লোন নেওয়ার পরে এই টাকাটা বি ব্যাংকে গিয়ে পড়লো 80 টাকা, তাহলে আমরা যে 100 টাকা থেকে 1000 টাকা হয়েছিল, এটা কি আর 1000 টাকা হবে? কমে যাবে, তাই তো? বোঝা গেল, সবার বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমাদের ডিপেন্ড করছে যে কতটা লোন নেওয়ার ডিমান্ড রয়েছে, সেটার উপরেও ডিপেন্ড করছে। আচ্ছা, জনসাধারণ কতটা ঋণ নেবে সেটা ব্যাংকের ঋণ দানের শর্তের উপরেও নির্ভর করে। যদি ব্যাংকগুলো কঠোর শর্ত আরোপ করে, যদি জনসাধারণ ব্যাংকের কাছ থেকে ঋণই থাকতে না চায়, তাহলে ব্যাংক ঋণ দান ক্ষমতা ব্যবহার করতে পারবে না। যেমন ধরো এই যে আমি পেটিএম এর কথা বলছিলাম, যে ওরা সুদের অ্যামাউন্টটা অদ্ভুত ছিল, 1000 টাকাতেও যত টাকা, 1 টাকাতেও তত টাকা সুদ নিচ্ছিল, ঋণ মানে কি বলে ইন্টারেস্ট নিচ্ছিল। এতে কি হচ্ছে, লোকে টাকা নিচ্ছে, রিটার্ন করছে না, অথবা লোক নিতেই চাইছে না, বাবা ওখান থেকে লোন নেবো, অথবা মানুষ ঋণ নিতে চায় না, তার কারণ হচ্ছে অনেক টাকা সুদ দিতে হবে, বা ব্যাংক হয়তো অন্যরকম কোনো স্কিম রেখেছে যে যদি টাকা রিটার্ন না হয় তাহলে এই অসুবিধা হবে, এই হবে সেই হবে। তো তখন লোক কি করবে, না বাবা আমি লোন নেবই না, লোন আমি নিলে রিটার্ন করতে পারবো না, তখন আমার অসুবিধা হবে। বোঝা গেল কি বললাম? এটা একটা অসুবিধা। 3 নম্বর বলেছে, আমরা ধরে নিচ্ছি ব্যাংক ন্যূনতম রিজার্ভের অতিরিক্ত রিজার্ভ তার সবটাই ঋণ হিসেবে দিতে ইচ্ছুক, কিন্তু ব্যাংকগুলি যে ন্যূনতম রিজার্ভের থেকে বেশি রিজার্ভ রাখতে চায়, তাহলে ব্যাংকগুলিকে কম পরিমাণে আমানত সৃষ্টি করতে পারবে। অনুন্নত দেশে দেখা যায় ব্যাংকগুলি ন্যূনতম রিজার্ভের বেশ কিছু পরিমাণ অতিরিক্ত রিজার্ভ হাতে রাখে, সমস্ত অতিরিক্ত রিজার্ভটাই ঋণ দিতে চায় না, সেক্ষেত্রে ঋণ সম্প্রসারণ ততটা হবে না। এখানে কি বলতে চাইছে, একটা প্রথমে ছিল ব্যাংক এতটাই কি করতে চাইছে, লোন দিতে চাইছে, কিন্তু মানুষ নিতে চাইছে না। আবার অনেক ক্ষেত্রে ব্যাংক কি করে, এই 90 টাকা লোন দিতে চায় না, ব্যাংক নিজেই চাইছে যে না আমি 10% মুখে বলছি আমি 10% নিজের কাছে রাখবো, কিন্তু আমি রাখছি 20% বা 30%, আমি 70 টাকা কি করব, লোন দেবো। কেন? কারণ অনেক ক্ষেত্রে কি হয়, যদি ব্যাংক টাকা দিতে না পারে, ধরো আমি আমার টাকা জমা রেখেছি,
আর ব্যাংক আমার টাকা থেকে অন্য লোককে লোন দিয়েছে। এবার আমিও গেছি টাকা আনতে, আর যে লোন নিয়েছে সেও গেছে, তো আমাকে তো টাকাটা দিতে পারবে না। তখন কি হবে? তখন তখন ওই অসুবিধা হলে কি করতে পারে ব্যাংক? ব্যাংক রিজার্ভ ব্যাংকের থেকে টাকা ধার করতে পারে। কিন্তু ধরো রিজার্ভ ব্যাংকের কাছে সবসময় তো টাকা ধার করতে পারবে না, বারবার টাকা ধার করলে রিজার্ভ ব্যাংক তো রেগে যাবে, বলবে তুমি এতবার ধরে ধার করছো, তাহলে তোমার কি আছে? তো ব্যাংক ওই জন্য কি করে, সব টাকাটা লোন দিতে চায় না। 70 টাকা ধরো লোন দিতে চাইছে, আর 30 টাকা নিজের কাছে রাখতে চাইছে। যদি নিজের কাছে রেখে দেয়, 30% যদি নিজের কাছে রেখে দেয়, তাহলেও এই 100 টাকাটা 1000 টাকা হবে না, কম হবে। আর যত বাড়বে এটা তত কমবে। বোঝা গেল কি বলছি? আর বলেছে এখানে 4 নম্বর বলেছে নীতির উপর নির্ভর করে। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, চ্যাপ্টার 11 আমরা কি পড়েছিলাম, যে এখানে আবার ধরো ব্যাংকের কাছে 100 টাকা জমা পড়েছে, তার মধ্যে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, লিকুইডিটি কি ছিল, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এসএলআর, এইগুলো ক্যাশ রিজার্ভ রেশিও বলতে যত টাকা ক্যাশ আছে তার একটা রিজার্ভ রেশিও কোথায় জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে, আরবিআই তে। সেটা বেশ 1.4% না 5% এরকম কিছু একটা দিতে হবে। আর এটাও কত 10% না কত বেশি, আমার ঠিক এখন পার্সেন্টেজটা মনে পড়ছে না। এইগুলো কি করতে হবে, ব্যাংকের কাছে যেই জায়গায় জমা পড়ছে সেটা কি করতে হচ্ছে, রিজার্ভ ব্যাংকে জমা দিতে হচ্ছে কিছুটা। কারণ রিজার্ভ ব্যাংক যখন তোমার অসুবিধা হবে তখন কে দেখবে, তোমায় রিজার্ভ ব্যাংক দেখবে। সেই জন্য রিজার্ভ ব্যাংকে কিছু টাকা জমা দিতে হচ্ছে। যদি আমি ধরে নিলাম 10% ধরো রিজার্ভ ব্যাংকে দিতে হবে, টোটাল 10% রিজার্ভ ব্যাংকে দিতে, তাহলে ব্যাংকের কাছে এখন টাকা কত, 90 টাকা। এবার 90 টাকার মধ্যে নিজের কাছে আবার 10% রাখবে, তাহলে কত টাকা চলে গেল, 9 টাকা চলে গেল, এখন 81 টাকা। এবার এই 81 টাকাটা কোথায় যাবে, ও লোন দেবে, লোন দেওয়ার পরে সেই টাকাটা আবার বি ব্যাংকে আবার সি ব্যাংকে। তো শুরুই হবে 81 টাকা থেকে, বা 100 টাকার পরে, 100 টাকার পরে শুরু হলো 81। আমাদের কি ছিল প্রথমে 81 টাকার, এর পরে কত ছিল, 100 এর পরে কত ছিল, 90। কিন্তু এখন কত হয়ে গেছে, না 81। তো 81 এর পরে আবার 81 এর 10% আরবিআই যাবে, আবার 10% নিজের কাছে রাখবে, আবার কিছুটা কি তারপরে তৈরি হবে। তো এখানে আমরা দেখবো যে এটা কি হবে, 1000 টাকা তৈরি হবে, 1000 টাকা তৈরি হবে না, অনেকটা কম তৈরি হবে, তাই না? তো বলছে যে যদি রিজার্ভ ব্যাংকের দিতে হয় বা কেন্দ্রীয় ব্যাংকের যদি এরকম রুলস থাকে, তাহলেও কিন্তু ক্রেডিট ক্রিয়েশন এত টাকা হতে পারবে না। বোঝা গেল? তারপরেটা বলেছে ব্যাংক সম্পত্তি ঋণ দেয় জনসাধারণের কাছ থেকে, বন্ধক দেওয়ার মতো সম্পত্তি না থাকলে ব্যাংক, ধরো আমার কিছুই নেই, আমার সিভিল স্কোর ভালো কিন্তু আমার কিছুই নেই, মানে সম্পত্তি দেওয়ার মতো কিছু নেই, লোন আমি কোথায় পাবো? ধর একজন আছে, ভালো কাজ করে কিন্তু পড়াশোনা বেশি জানে না, ঠিক আছে, মানে আমাদের একজন রিলেটিভ পড়াশোনা বেশি জানে না, কিন্তু মোটামুটি নিজে ব্যাংকের মানে কি বলবো ব্যাংক ব্যালেন্স মোটামুটি করেছে, জিনিসপত্র কেনে, সিভিল স্কোর ভালো, ভালো সিভিল স্কোর, সে কোনোদিন কোনো টাকা হচ্ছে মানে লোন নিয়েছে রিটার্ন করেনি, লোন বলতে ওই জিনিসপত্র কিনেছে অথচ রিটার্ন করেনি টাকা, এরকম কিন্তু নেই, খুব ভালো। কিন্তু সে যদি এখন সে 10 লাখ টাকা লোন চাইছে, সে পড়াশোনা যেহেতু জানে না, চাকরি বাকরি করে না, সামান্য কাজ করে, মানে সামান্য বলতে ভালো কাজ করে, সেখান থেকেও অনেক টাকাই কি করতে পারছে, ইনকাম করে, কিন্তু ওই ব্যাংক ব্যালেন্স আছে, তার কোনো সম্পত্তি নেই, বাড়ি গাড়ি বা জায়গা বা সোনার গয়না এইসব কিছু। তো সে কিন্তু কি পাবে না, লোন পাবে না। এবার ব্যাপারটা বেশি টাকার লোন পাবে, ব্যাংকের কিন্তু ইচ্ছা থাকতে পারে যে লোকটা সিভিল স্কোর ভালো, আমি লোনটা দিতে পারি, কিন্তু ব্যাংক দিতে পারবে না, কারণ ব্যাংক দেখাতে হবে যে ব্যাংকের কাছে কোনো সম্পত্তি জমা পড়েছে, ব্যাংক ইচ্ছে থাকলেও। তো ব্যাপারটা কি হচ্ছে, লোক এখানে কি হচ্ছে, ডিমান্ড আছে, ব্যাংকও 90 টাকা ধরো যে টাকাটা চাইছে সেই টাকাটা দিতে পারবে, কিন্তু যে চাইছে তার ডিমান্ড থাকলেও যেহেতু তার কোনো সম্পত্তি নেই, সে কি করতে পারবে না, লোনটা নিতে পারবে না, আর লোনটা না নিতে পারলেই এত টাকা ক্রেডিট ক্রিয়েশন হবে না। আচ্ছা, লাস্ট বলেছে তা নির্ভর করে দেশের ব্যবসা বাণিজ্য সাধারণ মানুষের উপর, সাধারণ মানুষ তেজি ভাবে চললে, ধরো ব্যবসা বাণিজ্য যদি ভালোভাবে চলে, সবকিছু যদি ঠিকঠাক ভাবে চলে, তাহলে
লোকজন কি করবে, লোন নেবে। আর নয়তো লোন নেবে না। যেমন ধরো কোভিড পরিস্থিতিতে মানুষের মনে হয়েছিল যে যারা টাকা জমাতো না তাদের মনে হয়েছিল কিছু টাকা জমিয়ে রাখলে ভালো হয়। তার কোভিড এর পর থেকে কিন্তু মানুষ এখন টাকা জমাতে শিখেছে। প্রচুর লোক কি করে যে মিনিমাম কিছু টাকা আমি জমিয়ে রাখি, নাহলে কিন্তু আমার পরে যদি কিছু হয় অসুবিধা। বোঝা গেল? এগুলো ক্রিটিসিজম গুলো পড়ো, ক্রিটিসিজম করলেই ছুটি। পরের দিন তুমি আসছো স্যাটারডে। কালকে ক্লাসটা করাবো কিনা ডিপেন্ড করছে, কারণ কালকে আমার উপোস আছে। যদি আমি সুস্থ থাকি তাহলে ক্লাস করাবো, আর যদি সুস্থ না থাকি মানে শরীর যদি ভালো না লাগে, মাথা ব্যথা যন্ত্রণা করে, তাহলে করাবো না। আমাকে একবার 4টে 4:30 নাগাদ মনে করাবে, আমি জানি না। ঠিক আছে?